আর স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। এজাজ কবির, কুয়েট উত্তাল। আজকে ছাত্র দলের সভাপতি প্রেস ব্রিফিংয়ে বলেছেন, এই সংঘর্ষের ঘটনায় ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ দায়ী। 15 বছরের বন্ধুত্ব এখন শত্রুতা দেখতে পাচ্ছি। কার সাথে কার বন্ধুত্বের কথা বলছেন? ছাত্রদল, ছাত্র শিবির। ছাত্রদল ছাত্র শিবির বন্ধুত্ব, আপনারা বলছেন বন্ধুত্ব ছিল 15 বছর, তাই দেখে এসছি। আচ্ছা, সেটার কথা বলছি। তবে কুয়েটের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমার হাতে এখন একটা ভিডিও আছে ফেসবুকে, যদিও। তো ওই শিবিরের একটা মিছিল যাচ্ছিল, সাইড দিয়ে ছাত্রদলের 3 জন ছেলে হেঁটে যাচ্ছিল, তখন তাদের উপরে হামলা হয়। সেটার থেকে সম্ভবত না, সেটার থেকেই আসলে ইয়েটা শুরু, ঝামেলাটা শুরু। আর এই আরেকটা ফেসবুক স্ট্যাটাসে আমি দেখতে পাচ্ছি, মানে ফেসবুক তো ফেসবুকই, যাই হোক, সত্য মিথ্যা পরে দেখা যাবে। তো এখানে দেখা যাচ্ছে যে এই বৈষম্য বিরোধীর আড়ালে আপনার এই ছাত্রলীগ এক নেতা বৈষম্য বিরোধীর ব্যানারে বক্তব্য দিচ্ছেন। তো আসলে কারা বৈষম্য বিরোধী, কারা ছাত্রলীগ, আবার কারা শিবির, কারা হেলমেট বাহিনী। আর 5ই আগস্টের পরে তো দেখলাম যে বৈষম্য বিরোধীর মধ্যে থেকেই কেউ ছাত্র শিবির বেরিয়ে আসলো, তারা ভাবটা নিচ্ছিল যে ইন্টারনাল স্যাবোটেজ করেছে। সো ইট ইজ এ ভেরি কনফিউজিং স্টেটমেন্ট, কনফিউজিং পজিশন, যে কারা বৈষম্য বিরোধী ছাত্র আর কারা সাধারণ ছাত্রছাত্রী। এখন গতকালকে একটা টকশোতে কথা উঠেছিল যে বৈষম্য বিরোধীরা কিছু করে, সাধারণ ছাত্রছাত্রীরা ইয়ে করেছিল। এখন সাধারণ ছাত্রছাত্রীরা কারা? কারণ 5ই আগস্টের যদি আন্দোলনটা ধরি, তো বৈষম্য বিরোধী ছাত্ররাই তো সাধারণ ছাত্রছাত্রীরা ছিল। কারণ পলিটিক্যাল বা যারা ছাত্রদল, যারা রাজনীতির সাথে জড়িত, তাদেরকে তো মানে ঢালাওভাবে বলে দেওয়া হচ্ছে যে 17 বছরে তারা ব্যর্থ এবং 16 দিনে তারা সার্থক। তো যাই হোক, সেই ক্ষেত্রে আমি যেটা অনুমেয় বা বলতে চাই যে কুয়েটের এই জায়গাটাতে যে আমার যে স্টেটমেন্টটা দিয়েছে, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ওটাই ঠিক। কারণ ওখানে আপনার আক্রমণটা আগে করা হয়েছে, পরে হয়তো বা এক ছাত্রদের ব্যাপারে আপনি জানেনই যে ঝামেলা হলে ছাত্র ঝামেলা হয়। আমার কাছে একটা ছবি আছে, হ্যাঁ, দেখেন, ঠিক আছে, ছবি অনেক কিছুই বলছেন। কুয়েটের রামদাহাতে ভাইরাল যুবদল নেতা মাহবুবুর রহমান। আচ্ছা, ঠিক আছে, কোন আছে? আমার কাছেও ছবি আছে যে এই ছাত্রলীগের বলছিলেন। হ্যাঁ, আমার কাছেও ছবি আছে, যে ভিডিও আছে একটা আর ছবি আছে একটা। তো কোনটা কি, এটা এখন যাচাই বাছাই করা হোক, ইনভেস্টিগেশন করা হোক, মামলা নিশ্চয়ই হবে যদি অপরাধ সংঘটিত হয়। আর যদি বিএনপির লোক, যুবদলের লোক, ছেলে, ছাত্রদলের ছেলে যদি থাকে, তাহলে বিএনপি অবশ্যই সেটা ডিসিপ্লিনারি অ্যাকশন অবশ্যই নিবে, নিচ্ছে। এবং আপনার হাতে যেরকম পত্রিকায় আছে, ফেসবুকে সেরকম ভাইরাল হয়ে আছে যে আসলে কোত্থেকে কি হয়েছে না হয়েছে। সো এখন যদি আপনি পত্রিকার ওই ছবিটা দেখে যদি বলেন, ছবিও সবসময় সত্য কথা বলে না, আমি ফেসবুকের ভাইরালটা দেখে যদি একটা ক্লিপস দেখে যদি আমি এটা বলি, বাট দেখা যাচ্ছে যে আমার হাতেও একটা প্রমাণ আছে, আপনার হাতে একটা প্রমাণ আছে, হয়তো কন্ট্রাডিক্ট করছে, লেটস ডু অ্যান ইনভেস্টিগেট। আর যদি ছাত্রদল, যুবদলের ছেলেরা যদি ইনভলভ থাকে, লোকরা যদি ইনভলভ থাকে, আমাদের বিএনপির পার্টির যেই এখানে আছে, লেটস কমপ্লেন। এবং বহু লোককে বহিষ্কার করা হয়েছে, বহু লোকের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে। এটা তো অজানা কোনো কিছু না। তো করা হোক, করা হবে যদি সেরকম কিছু থাকে। বাট যদি আপনারা ঢালাওভাবে বলতে চান যে ছাত্রদল শুরু করেছে, না, সেই ক্ষেত্রে আমরা বলবো, এবং আমি বলছি যে আমি যে ভিডিও বার্তা দেখেছি এবং আমি যে ধরনের সংবাদ পেয়েছি, যে ছাত্রদলের 3টা ছেলের উপরে আগে হামলা হয়েছে, তারপর থেকেই ছাত্রদের মাঝে ঝামেলাটা শুরু হয়েছে। এবং সেইটা আবার শুরু হয়েছে শিবির দিয়ে, কিন্তু নামটা দিয়ে দিচ্ছে বৈষম্য ছাত্রদের সঙ্গে গণ্ডগোলটা হয়েছে। তো এখানে বড় একটা পলিটিক্যাল কনস্পিরেসিরও গন্ধ আমি পাই আর কি। 15 বছরে আপনি তো একটু বললেন না, 15 বছরের কোনটা? 5ই আগস্ট পর্যন্ত ছাত্রদল, শিবির, ছাত্ররা মিলে শেখ হাসিনাকে উৎখাতের যে ঐক্য দেখতে পাচ্ছিলাম, কিন্তু 15 বছর পর, মানে 5ই আগস্টের পর এই দূরত্বটা কেন? আপনি ছাত্রদল আর ছাত্র শিবিরকে যদি আপনারা একসাথে যদি মিলিয়ে ফেলান, তাহলে এখানে এটা ঠিক হবে না।
ছাত্র শিবির কি করেছে ছাত্র শিবিরের জায়গায়, ছাত্র দল করেছে ছাত্র দলের জায়গায়। আমাদের ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী জেলে গিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, এখানে কোনো ইয়ে নাই। ছাত্র শিবিরেরও হয়েছে এবং তারা জামাতে ইসলাম নিষিদ্ধ হয়েছে। কিন্তু বন্ধুত্বের কথা যদি বলেন, আন্দোলনের বেলায় সেই ক্ষেত্রে তো বন্ধুত্ব তো জামাত আর আওয়ামী লীগের বন্ধুত্ব তো সেই 96 সালের থেকে, সেই 86 সালের থেকে। এখন আপনি কোন বন্ধুত্বকে কোন বন্ধুত্ব বলবেন, এটা অ্যাকচুয়ালি একটা বোঝার ব্যাপার। সো এইভাবে ট্যাগ করার আগে আমার মনে হয় 86 চিন্তা করা উচিত, 96 চিন্তা করা উচিত, আবার 2006ও চিন্তা করা উচিত, 2001ও চিন্তা করা উচিত। সাইফুর রহমান তপন, যেমনটা সৈয়দ এজাজ কবির বলছিলেন, একই প্রশ্ন আপনার কাছেও। ধন্যবাদ আপনাকে। আমার কথাটা হলো, আমি তো ঠিক রাজনৈতিক অবস্থান থেকে বলতে পারবো না, আমি একটা সাংবাদিকতার জায়গা থেকে যেটা বলবো সেটা হলো যে সবাই, মানে 5ই আগস্টের পরে সবাই, সমস্ত স্টেক হোল্ডার, বিশেষ করে রাজনৈতিক দলগুলো এবং ছাত্র সংগঠনগুলো, তারা ঐক্যবদ্ধভাবে স্টেটমেন্ট করেছিল যে প্রথমত ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ সহাবস্থান চলবে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় বিষয় হলো যে কোনো ধরনের সংঘাত সংঘর্ষকে উৎসাহিত করা হবে না, এখানে যুক্তির লড়াই চলবে। আমি যদি সেই সময়কার সমন্বয়ক যারা নেতা তাদের কথা যদি কোট করি, তারা কিন্তু বলছিলেন যে যুক্তির লড়াই মানে চলবে সেটা, এবং রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এমন কথাই বলেছিলেন। নতুন বাংলাদেশ একটা কথা চালু হয়েছিল, নতুন বাংলাদেশে নতুন ধরনের রাজনীতি, নতুন ধরনের সব কিছু নতুন ধরনের হবে। কিন্তু বাস্তবতা খুব নির্মম। এই যে ঘটনাটা কালকে আপনি দেখলেন, এটা একটা মাত্র ঘটনা না, এটা সামনে আরও ঘটবে সেটা। কারণ যে কার্যকারণের কারণে এই ঘটনাটা ঘটলো, সেই কার্যকারণ খুব বড় মাত্রায় এখনো পর্যন্ত সক্রিয়। সেটা, এই কার্যকারণ কিন্তু কোনো পক্ষই সেটাকে এলিমিনেট করছে না। সেটা প্রথমে আমরা দেখেছি কথার যুদ্ধ, তারপরে এটা চলতে চলতে এখন ক্যাম্পাস দখলের যুদ্ধে পরিণত হচ্ছে। তো ফলে আমরা দীর্ঘদিন ধরে এই ছাত্র সংগঠনগুলোর মধ্যে, বিশেষ করে মেইন স্ট্রিম যে ছাত্র সংগঠনগুলো, মেইন স্ট্রিম বলতে বোঝাচ্ছি যারা বৃহৎ ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে ধরনের সংঘাত সংঘর্ষের রাজনীতি আমরা দেখে আসছি, এবং ন্যাশনাল পলিটিক্সে যে ধরনের সংঘাত সংঘর্ষমূলক রাজনীতি আমরা দেখে আসছি, তো দুঃখজনকভাবে সেগুলোই এখানে অব্যাহত আছে, এটাই আমি বলতে পারি। এবং খুব শীঘ্রই যে এর থেকে আমরা মুক্তি পাবো, এটা আমরা বলতে পারি না সেটা। তবে এখানে আমি যেটা বলবো সেটা হলো যে একটা ডেমোক্রেটিক ফোর্স হিসাবে, কারণ এখানে আমি পার্থক্য করব, যারা ছাত্র শিবির করেন বা জামাত ইসলাম যারা করেন, তারা এখানে গণতান্ত্রিক মহলে কিন্তু তারা স্বীকৃত না, এটা হলো সত্য কথা। বিএনপি কিংবা ছাত্রদল একটা ডেমোক্রেটিক ফোর্স হিসেবে, আমি যখন ছাত্র রাজনীতি করেছি, আমরা যখনই সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করেছি কিংবা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেছি, সেখানে ছাত্রদল ছিল। ফলে ক্যাম্পাসে ডেমোক্রেসির প্রশ্নে, সহাবস্থানের প্রশ্নে ছাত্রদল সবসময় এই লড়াইয়ের মধ্যে থেকেছে সেটা। ফলে আমি সেই জায়গায় শুধু ছোট্ট করে বলবো যে তাদের উপর অনেক কিছু নির্ভর করছে, যে আগামী দিনে ক্যাম্পাসগুলোতে একাডেমিক অ্যাটমসফিয়ার থাকবে কি থাকবে না, এবং জাতীয় রাজনীতিতেও গণতন্ত্র অব্যাহত থাকবে কি থাকবে না, তাদের উপর অনেকাংশে নির্ভর করে। আমি শুধু এটুকুই বলবো। ব্যারিস্টার এজাজ কবির, যেটা তপন সাহেব বলছিলেন যে বিএনপি এবং ছাত্র দলের উপরে ডিপেন্ড করছে ডেমোক্রেসি। দেখেন, ঐতিহাসিকভাবে যদি দেখি, ছাত্র রাজনীতি ওয়াজ অলওয়েজ অ্যান ইন্টেগ্রাল পার্ট। তাদের যেই কার্যপরিধি, এটা শুরু হয় অ্যাজ এ প্রেশার গ্রুপ। যখন কোনো ন্যাশনাল ইন্টারেস্টে আঘাত আসে, তখনই কিন্তু আসলে ছাত্ররা এগিয়ে আসছে। সেটা ইতিহাস থেকে আমরা তাই দেখেছি, এখনও তাই দেখছি, এবং এই 5ই আগস্টও তাই হয়েছে। সো অবশ্যই ছাত্র রাজনীতি, ছাত্ররা যারা ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ এবং দেশের চালিকা শক্তি, ভবিষ্যতের চালিকা শক্তি,
এদের উপরেই অনেক কিছু ডিপেন্ড করে। এদের থেকে নেতৃত্ব আসবে, এদের থেকে বড় বড় ব্যবসায়ী আসবে, এদের থেকে আপনার মতো বড় বড় সাংবাদিক আসবে, এদের থেকেই সবাই আসবে, নেক্সট জেনারেশন থেকে আসবে। অবশ্যই এদের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এবং ওয়েন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট কামস অ্যাট স্টেক, আমরা বাংলাদেশের ইতিহাসে দেখেছি যে তারাই অগ্রণী ভূমিকা পালন করেছে। সো ডেফিনেটলি তাদের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। আমাকে আরেকটু বলবেন তো, মানে বিএনপির এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে কি ছাত্রদলের উপর তার কন্ট্রোলটা আছে কি নাই? বিএনপির এখন কি সিচুয়েশনটা একটু বুঝাবেন? এই 5ই আগস্ট পরবর্তীতে যে সিচুয়েশনটা দেখেন, রাজনীতিতে, আপনার খেয়াল আছে কিনা জানি না, মাঝখানে কবে বোধ হয় 14 আগে বা পরে ছাত্রলীগ নিয়ে অনেক কথা উঠেছিল, অনেক ধরনের অপকর্মের কথা উঠেছিল। তখন তৎকালীন তথাকথিত জোরপূর্বক গদিতে বসে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ছাত্রলীগ আওয়ামী লীগের কিছু না। কিন্তু বিএনপি কিন্তু সেরকম কিছু বলছে না। ছাত্রদল হোক, যুবদল হোক, স্বেচ্ছাসেবক দল হোক, বিএনপি হোক, যার বিরুদ্ধে যে কমপ্লেন পাওয়া গেছে তার বিরুদ্ধেই অ্যাকশন নেওয়া হয়েছে, শোকজ লেটার দেওয়া হয়েছে। আপনি কন্ট্রোল বলতে যদি মনে করেন খাঁচায় বন্ধ করে রাখবেন, এটা তো রাজনৈতিক দল, মানুষ, এবং খারাপ ভালো সব দিকেই আছে। আপনার রাগ একরকম, আমার রাগ একরকম, সবাই তো আর সমান না। বাট হ্যাঁ, একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। সেই ডিসিপ্লিনটা রাখা হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে যে ব্যত্যয় ঘটছে সেখানে রাখার চেষ্টা হচ্ছে। আর যেখানে দেখা যাচ্ছে যে কোনোভাবেই চেইন অফ কমান্ড কেউ মানতে চাচ্ছে না, মানতে পারছে না, বা মানছে না, সেই ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন চলছে এবং এর অহরহ উদাহরণ আছে। ধন্যবাদ এজাজ কবির, ধন্যবাদ তপন সাহেব। আমরা RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির। সৈয়দ এজাজ কবির, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও বললেন যে 1/11 চিন্তা করলে পরিণতি ভালো হবে না। বিএনপির এই ভয়টা কেন? আবারও 1/11 আসতে পারে, বা আবারও যদি 1/11-এর দিকে যায়। আপনার কাছে মনে হচ্ছে কেন যে বিএনপি ভয় পাচ্ছে? এই বারবার একই কথা। হ্যাঁ, তো 1/11 দেশের স্বার্থে ভালো হবে না, এটা তো বিএনপি বলতেই পারে। কিন্তু এটা যে বললে যে ভয় পাওয়া, এই কথাটা ঠিক না। আর আপনি কি জানি না, মহিউদ্দিন আহমেদের ওই 1/11 বইটা পড়েছেন? হ্যাঁ, ওই 1/11 বইটা যদি পড়েন, আপনি দেখবেন যে এখনকার যে ক্যারেক্টার এবং তখনকার যে ক্যারেক্টার অনেকটা সেম। উনি আরেকটা কথা বলেছে এজাজ কবির, আমি আপনাকে একটু বলি। নির্বাচন নিয়ে সরকারের কার্যক্রমকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। কোন কার্যক্রমকে? নির্বাচনকে না, দেখেন, কেয়ারটেকার গভর্নমেন্টের আমল থেকে যদি ধরি, 91 থেকে শুরু করে, এনি ট্রানজিশন অফ দ্য পাওয়ার থ্রু কেয়ারটেকার গভর্নমেন্ট হ্যাজ অলওয়েজ টেকেন থ্রু ন্যাশনাল ইলেকশন। কোনো সময় এটা প্রশ্ন ওঠে নাই যে আগে লোকাল নির্বাচন হতে হবে বা উপজেলা নির্বাচন হতে হবে, তারপরে ন্যাশনাল ইলেকশন হতে হবে। এখানে এই প্রশ্নটা কেন, এটা একটা প্রথম প্রশ্ন। এখানেও একটা রাজনীতির মধ্যে একটা গভীর ধোঁয়াশার একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে। অন্যদিকে মাঝখানে আবার কথা উঠেছিল প্রফেশনাল রিপ্রেজেন্টেশন ভোটিং সিস্টেমের জন্য। সো ওইটাই বা এত বছর পরে কেন? সো এখানেও আরও অনেক ইয়ে আছে। আর আমাদের মহাশয় যেটা বলেছেন 1/11 বলতে আমি ব্যক্তিগত যেটাভাবে বুঝি যে 2006 সালে আন্দোলনের পরে যে 1/11 হয়েছে, এই 1/11-এর যেই ভিকটিম, এই ভিকটিম একমাত্র বিএনপি, অন্য কেউ এটার ভিকটিম ছিল না। এবং এই 1/11-এর ষড়যন্ত্রটা হয়েছেই বিএনপির বিরুদ্ধে। সো এখন যদি আবার এখন বর্তমান পলিটিক্যাল স্ট্যান্সে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সবার শত্রু যেন কেন মনে হচ্ছে যে বিএনপি, মানে বিএনপি এক সবার শত্রু। সো এইরকম ধারণাটা বা এরকম যদি পরিবেশ সৃষ্টি হয় বা প্রোপাগান্ডা রটানো হয়, যেরকম ধরেন বৈষম্য বিরোধী আন্দোলনের ভিতরে যে আজকে এই যে কুয়েটের যে ঘটনাটা ঘটলো, আজকে তিস্তায় মার্চ করা হলো, এই তিস্তায় মার্চ করার ফলে কি এটা কি আবার ডাইভার্সন করার জন্য কি আবার কুয়েটের ঘটনা ঘটলো কিনা, এটাও রাজনৈতিকভাবে যদি ষড়যন্ত্র তত্ত্বে অনেকে বিশ্বাস করেন, প্রশ্ন করাই যেতে পারে। আবার আরেকটা হতে পারে যে বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে থেকে এখনও দেখছি ছাত্রলীগের অনেকে আছে যাদেরকে নিষিদ্ধ করেছে সরকার, কিন্তু তাদের নেতারা বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে তাদেরকে বক্তব্য দিতে দেখা যাচ্ছে। তো তাদেরকে ধরা হচ্ছে না কেন? শিবিরও দেখা যাচ্ছে। সো ইটস আ মিক্সচার অফ মেনি থিংস। সো ওই জায়গা থেকে পলিটিক্যাল শিবির দেখা যাওয়াটা কি অপরাধ? হ্যাঁ, শিবির দেখা যাওয়াটা কি অপরাধ কিনা? শিবির দেখা যাওয়া অপরাধ না, কিন্তু আইডেন্টিটিতে তো একটা ছাত্র বৈষম্য বিরোধী আসলে কার? তাহলে তো ওখানে তো ছাত্রদল তো কোনোদিন বলছে না যে আমি ছাত্র বৈষম্য বিরোধীতে ছিলাম,
কিন্তু এখন ছাত্রলীগকেও দেখা যাচ্ছে, শিবিরকেও দেখা যাচ্ছে। আসলে ছাত্র বৈষম্য বিরোধীটা কারা? এটা কি সাধারণ ছাত্রছাত্রীরা, না এর আড়ালে অন্য কেউ আছে যেখানে আরও ডিপ কনস্পিরেসি চলতেছে? কিন্তু আমার কথাটা হলো যে 111-এর ক্ষেত্রে 111 ইজ নট আ সিচুয়েশন অর এ কন্ডিশন উইচ ইজ congenial for Bangladesh politics and political system and political society. So 111 বিএনপি না, কারোই চাওয়া উচিত না, এবং ডেমোক্রেটিক প্রসেসটা শুরু করার জন্য সেই বেসিক যেটা ভোটিং সিস্টেম, মানুষ জনগণকে ভোট দিতে দেওয়া, সেই ইলেকশনটা যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়াই উত্তম। সংস্কার চলবে, আপনি একদিনে সংস্কার শেষ করতে পারবেন না। সংস্কার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আজকে ইউনূস সাহেবের সরকার করছে, আগামীতে ইলেকশনের পর যে সরকার আসবে সেই সরকার করবে, তারপর ইলেকশন যে আসবে সে করবে, এবং পলিসিগতভাবে একমত থাকতে হবে যে সংস্কারে কী করতে হবে। কিন্তু সংস্কার আপনি একদিনে করতে পারবেন না, সংস্কার আপনি 5 বছরে করতে পারবেন না। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি সংস্কার শেষ করতে করতে তো আপনি 200 বছরও পার হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কি আপনি কি ডেমোক্রেসি, সেটা তো সেই হাসিনা সরকারের মতো কথা হয়ে গেল যে উন্নয়ন চান না গণতন্ত্র চান। তাহলে এখন কি হলো, যে আপনি মানুষের ভোটাধিকার চান না সংস্কার চান? তো দুটাই ফান্ডামেন্টাল রাইটস, দুইটাই দিতে হবে, দুইটাই পাশাপাশি করতে হবে। একটার বাদ দিয়ে আরেকটা না, দুইটা প্যারালালি চলতে হবে। উন্নয়নও চাই, গণতন্ত্রও চাই, সংস্কারও চাই, ভোটাধিকারও চাই, এবং সব কিছু একই সাথে চলতে হবে, একটা বাদ দিয়ে আরেকটা না। সাইফুর রহমান তপন, যেমনটি এজাজ কবির বলছিলেন, সংস্কার, উন্নয়ন, ভোট, নির্বাচনের কার্যক্রম একসাথেই চলা উচিত। এবং আরেকটা প্রশ্ন যেটা আমি এজাজ কবিরকে করেছিলাম, যে বারবার বিএনপি তরফ থেকে আরেকটা 111 যদি হয় পরিণতি ভালো হবে না, এরকম সেন্স করার কারণটা? আপনার মানে দ্বিতীয় যে প্রসঙ্গটা বললেন সেইটা নিয়ে একটু বলি। সেটা হলো যে দীর্ঘদিন ধরে আমাদের রাজনীতিতে যারা প্রাধান্য বিস্তার করে আছে সেটা হলো আওয়ামী লীগ এবং বিএনপি। এটা হলো বাস্তবতা। এবং আমাদের যে পলিটিক্যাল হিস্ট্রিতে আপনি গেলে দেখবেন, পাকিস্তান আমলের কথাও যদি বলি, যে আওয়ামী লীগ যখন রাইজ করলো, আওয়ামী লীগের বিপরীতে ছিল ন্যাপ। প্রধানত ন্যাপ অপোজিশনকে রিপ্রেজেন্ট করতো। 71-এর মধ্য দিয়ে ন্যাপ অনেকাংশেই ডাইলিউট হয়ে যায়, জাসদের উত্থান ঘটলো। জাসদ অর্থাৎ আমি বলতে বোঝাচ্ছি যে এখানে আওয়ামী লীগের একটা ফিক্সড ভোট আছে, আবার এনটি আওয়ামী লীগ একটা ভোট আছে। এই এনটি আওয়ামী লীগ ক্যাম্পটাকে বিভিন্ন সময় বিভিন্ন জন রিপ্রেজেন্ট করেছে আমাদের হিস্ট্রিতে, পলিটিক্যাল হিস্ট্রিতে। দীর্ঘ সময় ধরে এটাকে রিপ্রেজেন্ট করছে বিএনপি। সেটা এখন আমরা এমন একটা সন্ধিক্ষণে আছি যেখানে -1 ঘটে গেছে সেটা। ফলে এই যে এনটি আওয়ামী লীগ যে ভোটটা আছে, আওয়ামী লীগের যে ভোটটা আছে, ফিক্সড কিছু ভোট আছে নৌকার, এই ভোটটা কিন্তু জেনারেলি যে যাই বলুক এটা কারো দিকে যাবে না, জামাতের দিকে তো যাবেই না, ছাত্ররাও সেটা পাবে না। এখন প্রশ্ন উঠছে যে এই যে এনটি আওয়ামী লীগ যে ভোটটা আছে, সেই ভোটের মধ্যে বিএনপির শেয়ারটা কিন্তু এখন কমে যাচ্ছে। আপনি যদি দেখেন ওদের যে পলিটিক্যাল নেচার, ছাত্রদের পলিটিক্যাল যে ভোকাবুলারিও ব্যবহার করছে, এবং জামাত তো আগে থেকে ব্যবহার করছে, ফলে এখানে একটা টানাপোড়েন তৈরি হয়েছে। এটা হলো প্রথম কথা। 2 নম্বর কথা হলো, আপনি দেখবেন ক্রিকেটে, আপনি দেখবেন দুইটা ব্যাটসম্যান যখন দীর্ঘ সময় ধরে ক্রিজে থাকে, একটা ব্যাটসম্যান যখন আউট হয় তখন ন্যাচারালি আপনি দেখবেন যে তার যে সহযোগী ব্যাটসম্যান যে থাকে সে কিন্তু খুব দ্রুত ভুল করে, দ্রুত পড়ে যায় সেটা। তো এখানে রাজনীতিতে দীর্ঘ সময় ধরে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি পাল্লাপাল্লি করে এখান থেকে রাজনীতিটা আছে। আপনি ছাত্রদের বক্তব্যটা যদি এবং জামাতের বক্তব্যটা যদি খেয়াল করেন, তারা প্রথম থেকেই টার্গেট করেছে বিএনপিকে। আমি সাংবাদিক প্রচুর আমি এটা লিখেছি, মানে নানান কলাম লিখেছি, যে ওরা যে গতকালকেই সম্ভবত কুয়েটের ঘটনার পরে যে সন্ধ্যায় যে মিছিল করলো, সেখানে আসনাদ আবদুল্লাহর বক্তব্য যদি আপনি খেয়াল করেন, সেখানে তারা বলছে আওয়ামী লীগ যেই পথে গেছে বিএনপিকে আমরা সেই পথে পাঠিয়ে দেব। তো এর চেয়ে বড় স্পষ্ট বক্তব্য তার হতে পারে না সেটা। ফলে বিএনপির এখানে ভয় পাওয়ার খুবই সঙ্গত কারণ আছে। যে প্রথম থেকে আমি দেখেছি যে তারা কিন্তু -2 এর গন্ধ পাচ্ছেন। তারা বলছেন একটা মাইনাস ঘটে গেছে, আরেকটা মাইনাস কিন্তু হতে পারে, এটা প্রথম থেকেই তারা বলে আসছেন। তো ফলে এটা কোনো অসঙ্গত ভীতি না, আমি এটা মনে করি সেটা। তো যে কারণে মির্জা ফখরুল সাহেব যেটা বললেন, যে আজকেও যেটা বলেছেন যে 111-এর কোনো
চেষ্টা হলে তারা সেটা প্রতিরোধ করবেন, এটা তাদের অস্তিত্বের জন্যই কিন্তু প্রয়োজন বিষয়টা সেটা। কিন্তু এটা তো শুধু চাইলেই হবে না, এখানে রাজনৈতিক নানা সমীকরণ আছে। ওই সমীকরণগুলো বুঝে সেই অনুসারে যদি বিএনপি স্টেপ দিতে না পারে, তাহলে আমি বলবো যে ইতিহাসের রায় কিন্তু কেউ ঠেকাতে পারে না। এটাই হলো এর বাস্তবতা। আর আপনি প্রথম যে বিষয়টা বললেন যে সংস্কার এবং নির্বাচন গণতন্ত্রের বিষয়টা, এখানে আমার বক্তব্যটা খুব ক্লিয়ার যে পৃথিবীতে এমন কোনো নেশন, এমন কোনো স্টেট আপনি পাবেন না যেখানে সংস্কার এই ধরনের এক্সট্রা কনস্টিটিউশনাল কিংবা এক্সট্রা পলিটিক্যাল কোনো ফোর্স দিয়ে ঘটেছে। ফরাসি বিপ্লব থেকে ইংল্যান্ডের আপনি ক্রমেন রেভলিউশন থেকে শুরু করে যে কোনো উদাহরণ, আপনি আমেরিকার ইন্ডিপেন্ডেন্স অফ মানে ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, কোনো ক্ষেত্রে আপনি পাবেন না। সব ক্ষেত্রেই পলিটিক্যাল ফোর্সগুলোই কিন্তু এই রিফর্মটা করেছে। সময় লেগেছে, হয়তো 100 বছর, 150 বছর, 200 বছর লেগেছে। ফলে আমি বিশ্বাস করি বাংলাদেশের যে রাজনৈতিক শক্তিগুলো আছে, ডেমোক্রেটিক ফোর্স আমরা যাদেরকে বলছি, আমাদেরকে ভালো হোক মন্দ হোক তাদের উপরে নির্ভর করতে হবে রিফর্মের প্রশ্ন আসলে। যদি এই জায়গায় আমি বিএনপির নেতৃত্বের সাথে একমত যে রিফর্মের কাজটা নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতেই দিতে হবে। তারা যতটুকু করবে ততটুকুই আপাতত সন্তুষ্ট হতে হবে এবং বাকিটার জন্য জনগণকে চাপ দিতে হবে। এবং এর মধ্য দিয়ে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়েই বাংলাদেশ একটা উন্নততর গণতন্ত্রের দিকে যেতে পারে। কিন্তু তাছাড়া প্রফেসর আলী রিয়াজ কিংবা এই ধরনের যারা লোকরা আছেন যাদের রাজনীতিতে কোনো ধরনের কন্ট্রিবিউশন নেই, এমনকি বাংলাদেশের রাজনৈতিক সিস্টেমটা সম্পর্কেও দূর থেকে কিছু উপলব্ধি করা ছাড়া প্রত্যক্ষ কোনো অভিজ্ঞতা নেই, তাদের উপর আমরা এগুলো ছেড়ে দিতে পারি না সেটা। ফলে এই ক্ষেত্রে আমি মির্জা ফখরুল সাহেব কিংবা বিএনপি নেতৃত্ব যারা যেটা বলছেন, আমি তাদের সাথে সম্পূর্ণ একমত। দ্রুত নির্বাচন করে জনপ্রতিনিধিদের ক্ষমতা দেওয়া উচিত এবং সংস্কারের এজেন্ডাগুলো সেট করে সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন যে কমিটমেন্ট নেওয়া হবে, ফাইন, কমিটমেন্ট নেন। আপনি বলেছেন সিগনেচার নেওয়া হবে জুলাই সনদের মধ্যে, আপনি সিগনেচার নেন, আপনি জনমত গঠন করুন যে যারা করবে না সংস্কার সেই পলিটিক্যাল ফোর্সকে আপনি ডিসক্রেডিট করুন সেটা। কিন্তু তার মানে এই না যে আমাদের অন্য কারো উপর নির্ভর করতে হবে, এটাই হলো ভুল একটা। সাইফুর রহমান তখন আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে এসে আমরা এই আলোচনা আবার করব। প্রিয় দর্শক, আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন সাইফুর রহমান তপন এবং সৈয়দ এজাজ কবির। এজাজ কবির, বিরতির আগে যেটা সাইফুর রহমান তপন বলছিলেন বিএনপির যে সংখ্যা 111 নিয়ে, তার কারণ হচ্ছে উনি ভোটের একটা ইকুয়েশন বলছিলেন যে আওয়ামী লীগের কিছু ফিক্সড ভোট আছে আর বাকি যেই অ্যান্টি আওয়ামী লীগ ভোট সেখানে বিএনপির শেয়ারটা কমছে ভোটের। একটা জিনিস সুস্পষ্টভাবে উচ্চ স্বরে আমি বলতে চাই যে বাংলাদেশে কোনো অ্যান্টি আওয়ামী লীগ ভোট নেই। বাংলাদেশে আছে বাংলাদেশি ভোট এবং অ্যান্টি বাংলাদেশি ভোট, কোনো অ্যান্টি আওয়ামী লীগ ভোট নেই। এটা একদম সুস্পষ্টভাবে আপনারা মাথায় ঢুকায় নেন। আর ফিক্সড ভোট এটা আওয়ামী লীগের যেমন আছে, বিএনপিরও আছে, জামাতেরও আছে। যদিও আমি মাঝে মধ্যে হাসতে হাসতে বলি জামাতের যতজন কর্মী অতজন নেতা, তারপরেও তাদের কিছু ভোট আছে। কিন্তু ফিক্সড ভোট বিএনপির কমে যাচ্ছে 17 বছর আন্দোলন করার পর, আর আওয়ামী লীগ 17 বছর ফ্যাসিবাদী কায়েম করার পর তার ভোট বেড়ে যাচ্ছে। এটা আমার মনে হয় চিন্তা করাটা সঠিক না। এটা আমার মনে হয় এখানে মানে একটু ভালোভাবে চিন্তা করে বেড়ে যাওয়ার কথা উনি বলেন নাই। সাইফুর রহমান তপন বলেছেন যে আওয়ামী লীগের একটা ফিক্সড ভোট আছে, বিএনপিরও ফিক্সড ভোট আছে। সেই ফিক্সড ভোটের জায়গাটায় কি শেয়ার কমছে কিনা, ফিক্সড ভোট তার জন্যই কি বিএনপির এই 111 এর সংখ্যা বা না 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 এই সরকারের নির্বাচনের কার্যক্রম, ভোটের ওই জায়গার সঙ্গে 111 এর সংখ্যা, ইলেকশনের সংখ্যা, এগুলো আপনারা ওইটা আপনার কোনোভাবে এটা গজামেল দেওয়া বা মিশ্রিত করার কোনো সুযোগ নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 17 বছর বা 15 বছর যাই বলেন, এই প্রক্রিয়ার মধ্যে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আওয়ামী লীগ করে থাকলে আওয়ামী লীগের ভোট কমেছে, কমবে, কমতে হবে, যদি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ থেকে থাকে।
আর যদি কাল্ট যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে না কমারই সম্ভাবনা বেশি। আর আরেকটা জিনিস কি বললেন আপনারা যে 111-এর শুনেন, বিএনপি 111 ফেস করে এসছে। বিএনপি 17 বছর হাসিনার নিপীড়ন নিষ্পেষণ দেখে আসছে। বিএনপির লক্ষ লক্ষ কর্মী আসামি হয়েছে, বিএনপির লক্ষ লক্ষ কর্মী জেলে ছিল, বিএনপির হাজার হাজার কর্মী পঙ্গু হয়েছে, বিএনপির নামে লক্ষ লক্ষ মামলা হয়েছে। এরপরে যদি আপনারা বলতে চান বিএনপি ভয় পায়, তাহলে আই এম সরি টু সে যে আমার মনে হয় না আপনাদের এই প্রশ্ন করাটাই অহেতুক। 111-এর হিসাব, বিএনপি একটা গণতান্ত্রিক দল না, শুধু বিএনপি মাল্টি পার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছে বাংলাদেশে, যেই সময় বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ছিল না। কেন ছিল না? কারণ শেখ মুজিব আওয়ামী লীগ ব্যান করেছে, শেখ মুজিব বাকি সব দল ব্যান করেছে, একমাত্র বাকশাল রেখেছে। সেই সময় যদি জিয়াউর রহমান না আসতো, আজকে আওয়ামী লীগও কথা বলতো না, জাসদও কথা বলতে পারতো না, জামাতও কথা বলতে পারতো না। সো বিএনপির ওই জায়গাটাতে কোনো সমস্যা নাই, কিন্তু বিএনপি চায় প্রকৃত রাজনীতিক স্পেসটা যদি থাকে, প্রকৃতভাবে রাজনীতিটা যেন চলে, গণতন্ত্র যেন অব্যাহত থাকে। এই জায়গাটাতে যদি 111-এর মতো কেউ ঘটাতে চায়, আরে 96 সনে তো আপনি কি জানেন না, দেয়ার ওয়াজ এ ফেইল্ড কু এগেনস্ট দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট। আমি এখন নামটা মনে করতে পারতেছি না, সালে সামথিং অর সেলিম সামথিং, দেয়ার ওয়াজ একটা ফেইল্ড কুর মতো হয়েছে। হ্যাঁ, জেনারেল নাসিম, আমি মনে করতে পারছি না। তো 96-এর কেয়ারটেকারের অধীনে ইলেকশনে তো আওয়ামী লীগ জিতেছিল। তো আওয়ামী লীগের জনগণের উপরে ভরসা নাই। আওয়ামী লীগ ওইগুলির পিছনের রাস্তা দিয়ে সবসময় আওয়ামী লীগ ক্ষমতায় আসতে চায়, ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত, বইপত্র পড়লেও পাওয়া যাবে। সো বিএনপি 111-কেও ভয় পায় না, বিএনপি আওয়ামী লীগকেও ভয় পায় না। বিএনপি চায় সুস্থ রাজনৈতিক ধারা এবং গণতান্ত্রিক ধারা, জনগণের ভোটাধিকারের জন্য লড়াই করেছে। এবং ইলেকশন দেন, জনগণ যদি আবার আওয়ামী লীগকে আনবে, আর জনগণ যদি আবার আওয়ামী লীগকে জাসদ বানায় দিবে। কিন্তু ইলেকশন দিতে ভয়টা কার? এই সরকারের ইলেকশন দিতে ভয় কেন? এই সরকার কি ইলেকশন দিবে এমন কোন প্রমিস নিয়ে কি এই সরকার কিসের জন্য আসছে? সারা জীবনের জন্য দেশ চালাবে? না, সারা জীবনের জন্য না। এই সরকার আসছে কেন? এই সরকার কি বলে আসছে যে আমরা নির্বাচন দেওয়ার জন্য সরকার আসছে কিসের জন্য? সরকার আসছে কিসের জন্য? ফর এ প্রপার বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার মানে কোন বিপ্লবের কথা বলতেছেন আপনি? গণঅভ্যুত্থান 96-এ হয়েছে, 86-এ হয়েছে, 91-এ হয়েছে। সো এইটা আপনি প্রপার ডেমোক্রেটিক ধারা, আপনি কি এখন ইয়েতে চলে যাবেন নাকি? কিসে? আপনি নর্থ কোরিয়া হয়ে যাবেন নাকি? না, নর্থ কোরিয়া তো হয়ে যাওয়ার কথা বলছেন না। তাহলে সরকারের দায়িত্বটা কি? তাহলে সরকারের দায়িত্ব, আপনি যেই কথাটা বলতেছেন, তাহলে তো এখন নিশ্চিত এই সরকারকে তাই না হিচড়েই নামাতে হবে, সেটা তার কোনো উপায় নাই। এই সরকারটা আসছেই, দেশটা গণতান্ত্রিক ধারার মধ্যে ছিল না, ফ্যাসিবাদের মধ্যে ছিল, এবং সমস্ত 15 বছর তো আওয়ামী লীগকে নামাইতে পারলেন না। মারলাম না মানে 15 বছর আন্দোলন করে গেছি, এই আন্দোলন আর কে করতে পারলো বলেন? আন্দোলন আর কে করতে পারলো বলেন? বিএনপির মতো কোন কর্মী, কোন দলের লোক এরকম অত্যাচারিত হয়েছে বলেন? সেটা বলার সুযোগ নাই, সেটা বলার সুযোগ নাই। রাজনীতির জায়গায় ঠিক আছে, যেভাবে যেভাবে চলেছে, আপনারা তখন রাজনীতির কৌশলের কাছে হয়তো শুনেন, সেটা আরেক জিনিস। শুনেন, আমাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তা দেয়, আমাদের মহাসচিব পালায় থেকে ভিডিও বার্তা দেয়। এখন আওয়ামী লীগের কি হলো ভাই? ওরাও তো ভিডিও বার্তাই দিতেছে। এখন কি ওরা কৌশলগত ভুল হয়ে গেছে? কৌশলের জায়গায় আছে। বিএনপির কৌশল করেছে, সেটা কি আপনাকে জানাই করবে? সেটা আমরা করেছি, যেভাবে করেছি 17 বছর লেগেছে এবং আওয়ামী লীগ নেমেছে যেভাবে হোক। এখন আমরা বলছি 17 বছর আন্দোলন করে যেভাবে হোক নামিয়েছি, আর ছাত্ররা বলছে 16 দিন আন্দোলন করে নামিয়েছে। কোনোটাই মিথ্যা না, আবার কোনোটাই পুরোপুরি সম্পূর্ণ না, একে অপরের অপরূপ না। কিন্তু কথাটা হচ্ছে গিয়ে যে বিএনপি 36 দিন বলেন, 16 দিন বলেন, আমরা করেছি 17 বছর। এখন রেজাল্টটা কি? 17 বছরের নেমেছে। আপনি কি বলছেন 36 দিনে 17 বছরে আপনি যে কাজটা করতে পারেন নাই, 16 দিন 36 দিনে ওই কাজটা করে ফেলেছে? এত সহজ? 30 দিনে আমাদের ছাত্ররা পুলিশের গুলির সামনে বুক তাক করেছিল। একদম ভুল, কারণ 36 দিনে হয় নাই। 36 দিনের আগে ব্যাট আন্দোলন হয়েছে, তখন সাধারণ ছাত্রছাত্রীরা মার খেয়েছে হেলমেট বাহিনীর কাছে। তার আগে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, তারাও 3 বছরের
আন্দোলন সাধারণ ছাত্রছাত্রীরা তারাও 3 বছর আন্দোলন করে ব্যর্থ হয়েছে। তারপর সর্বশেষ কি এই আমাদের হাতে জাতীয় সময় বেশি নাই, রাজনীতিবিদের এরস কবির। কাছে আমাদের জাতীয় সাইফুর রহমান ছাত্র দলের কাছে সাহায্য চাই নাই, চেয়েছে। আপনারা এটা ভাগাভাগি করবেন না, এখানে সম্মিলিত এটা একটা আন্দোলন। আপনাদের এটা যদি এটাই বলেছিলাম যে সবার শত্রু হচ্ছে এখন বিএনপি, সাইফুর রহমান করতে যায় না আপনারা, দেশের যেমনটি ক্ষতি হবে। এজাজ কবির বলছিলেন গণতন্ত্রের ক্ষতি হবে। এখন বিএনপি। না, এটা তো আমি আগেই বললাম আপনাকে। এখন যারা পলিটিক্যাল প্লেয়ার আছে মাঠে, যারা পলিটিক্যালি অ্যাক্টিভ আছে, মেজর প্লেয়ার যদি বলি, মানে ছোট ছোট তো অনেক দল আছে, মেজর প্লেয়ারের মধ্যে ধর বিএনপি আছে, এদিকে জামাত আছে, আর ছাত্ররা একটা উদীয়মান শক্তি আমি বলবো, তাদেরকে যেহেতু নানাভাবে নানাজন সাপোর্ট করছে, ফলে এই 3টা শক্তিকে আপাতত আমরা দেখতে পাচ্ছি সেটা। এবং খেলাটা 3টা শক্তির মধ্যেই হচ্ছে। এবং আমি যেটা বলেছি, 3টা শক্তি ঘটনাচক্রে, 3টা শক্তি একই ক্যাম্পের লোক, একই ভোকাবুলারি ইউজ করে, ইস্যু তাদের একই। রাজনীতিতে আমাদের, আপনি জানেন যে, আমি ওই লম্বা ইয়েতে যাচ্ছি না, আওয়ামী লীগের যে ভাষা, তার কিছু সাবস্ক্রাইবার আছে আমাদের দেশে, আমরা স্বীকার করি বা না করি। আবার বিএনপি যেই ভোকাবুলারি ইউজ করতো, তার কিছু সাবস্ক্রাইবার আছে। এখন আমি বলছি, ওই যে একই সাবস্ক্রাইবারের কাছে আরও দোকানদার চলে এসছে, ছাত্ররা চলে এসছে, জামাত ইসলাম তো আছেই। ফলে এখানে একটা কনফ্লিক্ট আছে সেটা, এবং বিএনপিকেই ওরা টার্গেট করেছে। এটাও আমি বলেছি। কেন? কারণ বিএনপিকে যদি তারা রেজ ডাউন না করতে পারে, তাহলে তারা উপরে উঠতে পারবে না সেটা। কারণ তাদেরকে নৌকার, উনি যেটা বললেন যে এক ধরনের ক্ল্যানের মতো ওরা, বা এমন একটা গোষ্ঠী, সাইফুর রহমান তখন এই আমাদের শেষ গোষ্ঠীকে করতে করা হচ্ছে। যায় না, আমি শেষ করছি সেটা। তো ফলে ওই গোষ্ঠীকে তো কেউ অ্যাপ্রোচ করে লাভ নাই, জামাতের তাদেরকে অ্যাপ্রোচ করে লাভ নেই। ইভেন ছাত্ররাও দেখছেন আপনি প্রকারান্তরের চেষ্টা করছে, তারাও কিন্তু খুব বেশি সফল ধন্যবাদ হচ্ছে না। সাইফুর রহমান, সেই জন্য এই ঘটনাটা ঘটছে। ধন্যবাদ ব্যারিস্টার এজাজ কবির। প্রিয় দর্শক, এই ছিল RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের। ডিবিসির সঙ্গেই থাকুন।